নমস্কার। আজকের কথোকথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জয় বিশ্বাস। তবে আপনাদেরকে স্বাগত জানার আগে একটা তথাকথিত আছে না, বিধিবদ্ধ সতর্কতা বাণী, না সেরকম কিছু নয়। তবে একটা মোটামুটি কথা আমার বলে রাখা বোধহয় ভালো। আমার এই কথোকথার আসর আমি শুরু করেছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে কোনোভাবে যদি আপনাদের মনকে রাঙিয়ে তুলে আপনাদের জন্য একটু বিনোদন হাজির করতে পারি, তাহলে সেটাই হবে আমার চরম প্রাপ্তি। আজকের আসরে আসলে আমি একটা স্বপ্ন নিয়ে কথা বলবো। সেই স্বপ্নটা ৮০ দশকের স্বপ্ন, অর্থাৎ ৮০ দশকের একটা ঘটনার ওপরে ভিত্তি করে আমি স্বপ্ন দেখলাম এই 2025-এর শেষে। ডিসেম্বরের 20 তারিখে আমি একটু ভ্রমণে গিয়েছিলাম, সমুদ্র ভ্রমণে। তো সেখানে আমি স্বপ্নটা দেখি, এবং স্বপ্নটা দেখি যে ঘটনা নিয়ে, সেই ঘটনাটা আমার জীবনেই ঘটেছিল, এবং সেটা ঘটেছিল 87 সালে। যার সঙ্গে এই আমরা যে মানুষকে বিভিন্ন কথা দিই, অথচ আমরা কি সবাই কথা রাখতে পারি? কথা বোধহয় দেওয়া হয় কথা না রাখার জন্যই। এই ভাবনার সঙ্গে সুর মিলিয়ে বিখ্যাত সাহিত্যিক, কবি, কথাকার সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয় একটা কবিতা লিখেছিলেন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেননি। তো আমি প্রথমে সেই কবিতাটুকু বলতে চেষ্টা করছি, করে তারপরে এই কেউ কথা রাখেনি এর সঙ্গে সম্পৃক্ত আমার স্বপ্নের কথায় আসব। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন এসে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর ধরে প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকমের আমোদ দেবে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁদছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। সারা সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এই কথা রাখা না রাখার খেলায় আমি এক হেরে যাওয়া খেলোয়াড়। আমাকে কথা দিয়েছেন অনেকে, তাদের মধ্যে অনেকেই রাখেননি। আবার হয়তোবা জীবনের ব্যাপ্তির মধ্যে কখনো সখনো আমিও কথা দিয়েছি, কথা রাখিনি। যাই হোক, মূল গল্পে আসি।
80-র দশকে আমার কিছু ব্যবসায়িক কাজকর্ম ছিল, ব্যবসা করতাম। সেখানে এক ভদ্রলোকের ফ্যাক্টরির সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল, এবং সেই দশকের হিসাবে অনেক টাকার। ধরে নেওয়া যাক ভদ্রলোকের নাম কবাবু। এই কবাবু হলেন গিয়ে এক বিখ্যাত স্বনামধন্য অভিনেতার ভগ্নিপতি। যখন আমার এই কবাবুর সঙ্গে দেখা হয়নি, তারও অনেক আগে কলকাতার এক সিনেমা হলে আমি সেই বিখ্যাত অভিনেতার সঙ্গে তথাকথিত পরিচিতি পেয়েছিলাম। তাকে অভিনন্দন জানিয়েছিলাম, তিনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। ভালো লেগেছিল। সুঠাম চেহারা, সুদর্শন, ভালো অভিনেতা, অভিনয় ভালোই করেছেন, কেননা আমাদের সবাইকে তো তার মনে রাখা সম্ভব না, কিন্তু সেদিন তিনি বলেছিলেন আপনাদেরকে মনে থাকবে। যাই হোক, ঘটনাচক্রে যখন জানতে পারলাম যে আমার সেই ব্যবসায়িক সম্পর্কিত ব্যক্তিটি হচ্ছেন সেই বিখ্যাত অভিনেতার ভগ্নিপতি, তখন ভালোই লেগেছিল। ভেবেছিলাম কখনো হয়তো এই সুযোগে তাদের সঙ্গে দেখা করা যাবে, আরও পরিচিত হওয়া যাবে ভালো করে, কিন্তু না, সেরকম কিছু ঘটেনি। যেটা ঘটেছিল সেটা হচ্ছে সেই কবাবু বিজনেসটা ডকে তুলে দিয়ে বম্বে নিবাসী হয়ে গেছিলেন। তিনি কথা রাখেননি। আমার সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক ছিল সেখানে আমাকে তাঁর যা দেহ ছিল সেরকম কিছু না দিয়েই তিনি চলে গেছিলেন। এবং শুধু উনি নন, এরকম আরও কয়েকটি দুর্ঘটনার মধ্যে দিয়ে আমার ব্যবসাও ডকে ওঠে। তারপরে বেশ কিছুদিন পরে আমি জানতে পারলাম যে কবাবু বম্বেতে স্থিতি লাভ করেছেন, স্থিত হয়েছেন বলা যায়। এমন সময় আমার মনে আছে পরিষ্কার, সেপ্টেম্বর মাস 87, তখন আমার পিতৃবিয়োগ হয়। তার 2 মাস পরে আমার বম্বে যাওয়ার একটা সুযোগ ঘটে এক আমার আত্মীয়ের নিমন্ত্রণে। বম্বে তো গেলাম। গিয়ে মনের মধ্যে একটা চিন্তা তখন দানা বেঁধে ঘুরছে, কেননা তখন আমার সংগ্রামের দিন। সেই ব্যবসা আমার বন্ধ হয়ে গেছে, আমি শুরু করেছি ওকালতি, এবং তখন ওকালতির বয়স মাত্র বছর 3, তখন সংগ্রাম করছি। আমার খেয়াল হলো, আচ্ছা একটু খোঁজখবর করে ওই মহান অভিনেতার বাড়ি তো সবাই চিনবে, সেখানে গিয়ে তাকে বলে তার মাধ্যমে কিছু করা যায় কি। এরকম একটা উদ্ভট কল্পনার জগৎ থেকে বেরিয়ে ওই আমার আত্মীয় যার নিমন্ত্রণে আমি বম্বে গিয়েছিলাম, তারই আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে আমরা গেলাম সেই অভিনেতার বাড়ির উদ্দেশ্যে। খুব একটা অসুবিধা হয়নি, খুঁজে পেতে গেলাম। আর আমার আর এক বন্ধুর মারফতে জানতে পেরেছিলাম তার সেক্রেটারি ছিলেন জনৈক বাবু। বাবুর সঙ্গে গিয়ে দেখা করলাম। তিনি তো একেবারে বিগলিত হয়ে আমাকে বললেন, আরে আপনি কলকাতা থেকে এসেছেন মশাই, আপনার সঙ্গে দেখা করাবো না এটা তো হতে পারে না। নিশ্চয়ই দেখা করাবো, কিন্তু আজ তো হবে না, আজ উনি বড্ড ব্যস্ত। আপনারা এক কাজ করুন, দোতলায় ফ্ল্যাটে যান, ওখানে সোমনাথ আছে, ও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেখানে আপনারা যেতে চাইছেন সেই বোনের বাড়িতে নিয়ে যাবে। অগত্যা কি করা যাবে, দোতলায় গিয়ে আজও স্মরণে আছে পরিষ্কার, কি সুন্দর শ্বেত পাথরের বেঞ্চি করা রয়েছে দুধারে দুখানা। সেখানে সোমনাথেরও দেখা পেলাম। সেখানে সে সাদরে আমাদেরকে বসালো, বলল দাঁড়ান চা খাবেন। তিনি ভেতরে গেলেন, গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল ওপেন কিচেন। সেখানে সেই অভিনেতার স্ত্রী মহোদয়া তিনি নিজে হাতে চা করলেন, সেটাও দেখতে পেয়েছিলাম। এবং আমাদের জন্য চা এলো, চা পান করলাম।
অতঃপর সোমনাথ আমাদের নিয়ে চলল যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছি সেখানে। জাস্ট 2-3 মিনিটের পথ হাঁটার পরে সেখানে গেলাম। যেতেই সেই অভিনেতার বোন, যার সঙ্গে আমার অনেকবার কথা সাক্ষাৎ হয়েছে আগে ওই ব্যবসায়িক কারণেই, তার টালিগঞ্জের বাড়িতে আমি গিয়েওছি কয়েকবার, তিনি দেখে একেবারে একগাল হেসে আপ্যায়ন করে বসালেন। বসিয়ে বললেন, দেখুন আমরা বলেছিলাম ঠিকই, কিন্তু আমরা তো কথা রাখতে পারি। দারুণভাবে আপ্যায়িত বোধ করলাম এবং সেখানে চা খেতে আবার আর এক রাউন্ড চা খেতে খেতে তিনি বললেন, জয়দা আসলে ব্যাপারটা কি হচ্ছে, কথা তো আমরা দিয়েছিলাম কিন্তু কথা রাখা তো সম্ভব হবে না, কেননা আমাদের সঙ্গেও অনেকেই কথা রাখেনি। বক্তব্যের নিগুড় অর্থ ছিল যে আমরাও টাকা পাইনি, অতএব আপনাকে টাকা দিতে পারবো না। বললেন, তবে বন্ধুত্বটা বজায় থাকুক, আসবেন যাবেন, আমরাও যাবো আসবো, দেখা হবে, ভালো থাকবেন। কদিন আসেন বলুন, এর মধ্যে আর একদিন আসবেন। আমার তো তখন হাল ছেড়ে দে মাকে দে মাছি, কি আর করবো, কথা রাখতে পারবেন না। তো সেখান থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। আমি জানতাম পরের দিন আর দেখা করা যাবে না। পরের দিন বাবুকে ফোন করলাম যে ওর সঙ্গে কি একটু দেখা করা যায়। তিনি কাঁচু মাচু স্বরে বললেন, না জয়দা, সেটা তো সম্ভব হচ্ছে না, উনি বড্ড বেশি ব্যস্ত। ঠিক আছে দেখি, আপনি তো আছেন কদিন, পরে একবার আসবেন। আমি বুঝে গেলাম যা বোঝার। যাই হোক, সে প্রসঙ্গ মিটে গেল ওখানেই। সেখান থেকে ফেরত এসেছিলাম হতোদ্যম হয়ে। তারপরে ভুলে গেছিলাম, তারপরে নিজের প্র্যাকটিস ইত্যাদি ইত্যাদি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং জীবন যুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়নি, তবে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে সেদিন রাত্রে স্বপ্নে এলেন আমার সেই প্রখ্যাত অভিনেতা ভদ্রলোক। আমি স্বপ্নে দেখলাম তিনি আমাকে বলছেন তার একটা আইনি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আমাকে মিটিয়ে দিতে হবে। তো আমি স্বপ্নের মধ্যেই তাকে বললাম, কাগজপত্র সমস্ত রেডি করে সবকিছু করতে 545 টাকা খরচা হবে। তিনি বললেন, কোনো ব্যাপার নয়, আমি দিয়ে দেবো। আমি ঠিক আছে। আমি বললাম, কাগজপত্র রেডি তো করি, তারপর না হয় তাকে সেই ঘটনা বলা যাবে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখনই আমার মনে হলো ওই সমুদ্রে ভ্রমণকালে তো আমি কি বলবো, এটা স্বপ্নভঙ্গ বলবো নাকি আমার একটা মনের বিচিত্র গতির অবরোধের কথা বলবো। যে ঘটনা 87 সালে হয়ে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ভদ্রলোক এসেছেন আমার কাছে আইনি সাহায্যের জন্য, যেটা হওয়ার কথাই নয়, কোনোভাবেই নয়। কিন্তু তখনই আমার মনে হলো যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।